মানুষের শরীরে গুরুত্বপূর্ণ কিছু শিরা ও ধমনী আছে। আম এর মধ্যে যেমন একটা হচ্ছে অর্টা, যেটা হচ্ছে শরীরের সবচেয়ে বড় ধমনী, যেটা আসলে আমাদের হৃৎপিণ্ড থেকে সারা শরীরে অক্সিজেনটা বহন করে। এমনি ভাবে আরো আছে করোনারি ধমনী, যেটা হচ্ছে আপনার হৃৎপিণ্ডের নিজের রক্ত চাহিদা পূরণ করে। আরেকটা হচ্ছে করোটিড ধমনী, যেটা হচ্ছে মানুষের ব্রেইন, মুখ আর হচ্ছে মাথার বিভিন্ন অংশে রক্ত দেয়। সো একইভাবে আ যে দূষিত রক্ত যেটা যে অক্সিজেনটা বহন করে নিয়ে আসার পরে যে দূষিত রক্তটা সেটা আবার হচ্ছে ফুসফুসে নিয়ে আসে হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা নামে একটা ভেইন আছে। তো সেগুলো ইনফেরিয়র ভেনা ক্যাভা একটা হচ্ছে নিচের অংশ উপরের অংশ দুইটা অংশ থেকে আসলে দূষিত রক্তটা নিয়ে আসে। সো যে কারণে আসলে মেডিকেল সায়েন্সের কথা বলছি, যে কোনো একটা দেশের জন্য দেশের সার্বভৌমত্ব এবং দেশের ভেতরকার যে করিডোর নিয়ে কথা হচ্ছে, সেই করিডোর গুলোকে আপনি একটা শরীরের যে গুরুত্বপূর্ণ শিরা উপশিরা এবং হচ্ছে যে ধমনীগুলো আছে সেগুলোর সাথে তুলনা করতে পারেন। এবং বাংলাদেশের পরিস্থিতি চিন্তা করতে গেলে সেটা হচ্ছে সেই কক্সবাজার এবং টেকনাফ থেকে শুরু করে একেবারে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত যে অংশটা চিন্তা করা হচ্ছে সেটা আসলে আমাদের পুরোপুরি যে আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা করিডোর, যেটা আমরা এখন দিয়ে দিচ্ছি বিদেশিদের হাতে। এবং বিদেশি বলতে হচ্ছে বিদেশিদের হাতে, যাদের হাতে দিচ্ছি, যারা মানবিকতার কথা বলে আসলে করিডোরটা নিচ্ছে, সেটা নিয়ে ইতিমধ্যে নানান মহলে প্রশ্ন উঠছে। সো যাই হোক, প্রথমেই আমরা ১ মিনিট একটু বিবিসি বাংলার খবরটা শুনে নিই। নিরাপত্তা বিশ্লেষক তারা এগুলোকে নানানভাবে বিশ্লেষণ করেছেন। আমি কয়েকজন সামরিক এবং নিরাপত্তা বিশ্লেষকের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেটি বলেছেন যে মিয়ানমারের রাখাইনের যে পরিস্থিতি এখন রয়েছে এবং সেখানে বাংলাদেশ ছাড়াও এই ধরনের হিউম্যানিটেরিয়ান প্যাসেজের অনেকগুলো বিকল্প জায়গা কিন্তু আছে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে তাদের সিতোয় বন্দর আছে, মংডুর দিক থেকে আরও আছে, আরও উপরের দিকে গেলে আরও অনেক বিকল্প জায়গা আছে যেখান দিয়ে চাইলেই মানবিক সহায়তা পাঠানো যায়। জাতিসংঘ সেই ব্যবস্থা করতে পারে বলে এই বিশ্লেষকরা মনে করেন। তাহলে বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর কেন? এই প্রশ্নটি তারা তুলছেন এবং একই সাথে তারা প্রশ্ন তুলছেন যে এরকম একটি স্পর্শকাতের বিষয় যার সঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত, যার সাথে আঞ্চলিক ভূরাজনৈতিক নানান ইস্যু এখানে জড়িত বলে অনেকে মনে করেন। এমন একটি স্পর্শকাতের বিষয় সরকার কেন আগে দেশের মধ্যে জাতীয়ভাবে কোনো ঐক্যমত প্রতিষ্ঠা কিংবা আলোচনা কিংবা সবাইকে স্টেক হোল্ডার যারা তাদেরকে জানানো, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যারা সামনে নির্বাচনের হবে সেই নির্বাচনে রাজনৈতিক সরকার আসবে, সুতরাং একটি এই সবাইকে এঙ্গেজ করলো না কেন? সবাইকে কেন এঙ্গেজ করলো না সেই প্রশ্নটার উত্তর আমরা দেব। তার আগে আমরা একটু ইউনুস কি বলছে সেটা একটু দেখে আসি। সো আপনারা দেখেন যে ইউনুসের বয়স একটু বেশি হয়েছে, তিনি কথা বলতে গেলে অনেক সময় একটু বেশি বলে ফেলেন, সেটা ফাঁক ফোকরে সত্য কথা বলে ফেলার মতো হয়ে যায়। সো যেটা হয়েছে যে আমরা বাংলাদেশের মিডিয়ার যে অবস্থা, কোনো কঠিন প্রশ্ন করলেই যেখানে চাকরি হারাতে হয় সেখানে বেফাস কোনো মেটিকুলাস ডিজাইনের কথা বলুক ইউনুস, অথবা সেভেন সিস্টার নিয়ে যে মন্তব্যগুলো করেছিল সেটা মানে কেন করেছিল সেটা আসলে খতিয়ে দেখার প্রয়োজন মিডিয়া মনে করেনি। এখন দেশের মানুষের সাথে আলোচনা না করে একটা অন্তর্বর্তী সরকার যেখানে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা নাই, সাধারণ মানুষকে কোনো জানানোর কোনো ব্যাপার নাই, সেখানে একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে বসে আছে এবং চাপিয়ে দেয়া এই যুদ্ধ করার জন্যই আজকের এই করিডোর। এবং সেটা আমি আপনাদেরকে শুধুমাত্র আমার নিজের সাক্ষ্য থেকে না, আমি আপনাদেরকে আমি হচ্ছে ওই এলাকার বেশ কিছু স্থানীয় লোকজনদের কাছ থেকে কিছু ছবি ভিডিও এগুলো পাচ্ছি। এখন আপনাদেরকে যারা আমাদেরকে ভিডিওগুলো পাঠাচ্ছেন, ছবিগুলো পাঠাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ। তার আগে আমি একটু আরো 2 বছর আগে আমাদের আবু রুশদ নামে একজন সামরিক বিশেষজ্ঞ, প্রাক্তন সেনা অফিসার, এবং তিনি কি বলেছিলেন নয়াদিগন্তের সাথে একটা সাক্ষাৎকারে, নয়াদিগন্ত তো জামাতের পত্রিকা আপনারা জানেন, সেটা একটু কুইকলি দেখে আসুন। রিগোরাস মিলিটারি, এই দুটো কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র এর দ্বারা কি বোঝায় রিগোরাস মিলিটারি? রিগোরাস মিলিটারি মানে কি? রিগোরাস মানে হচ্ছে আপনার কঠোর, আপনি কঠোর সামরিক অ্যাকশনও তারা যেতে পারে। তাহলে এই অ্যাক্টের শিরোনামটাই তা হতো না। আপনি যদি এটাকে একটা সাধারণ অ্যাক্ট বলতো, যেমন ধরেন সাউথ এশিয়ান একটা মানে একটা জোট বা একটা অ্যাক্ট, কিন্তু যখন আপনি সেখানে কঠোর সামরিক এই দুটো বিষয় আনবেন, এই দুটো শব্দ আনবেন, তখন কিন্তু এটা পুরোটা অন্য জিনিস হয়ে দাঁড়ায়। মানে তার মানে এখানে লিগাল করা হচ্ছে যে সামরিক অ্যাকশন বা অন্য এই ধরনের কঠোর ব্যবস্থাপনা। আপনাদের হয়তো যদি খেয়াল থাকে,
যে তালিবানরা যখন আপনার 2000 মানে কত সালে 2001 সালে যখন আপনার ইয়েতে 9/11 হলো, আমেরিকাতে আক্রমণ হলো আপনার টুইন টাওয়ারে, তারপরে তার আগে যখন ওরা লুকিয়ে থাকতো বিভিন্ন তোরাবোরা পাহাড়ে বা পাকিস্তান আফগানিস্তান বর্ডারের বিভিন্ন জায়গায়, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দেখা গেছে কি করেছে, ক্রুজ মিসাইল মেরেছে তাদের উপরে, দূরে একটা জাহাজ থেকে ক্রুজ মিসাইল মেরেছে। এটা তাদের আইনগত তখন ভিত্তি তৈরি হয়েছে। আপনি তাদের সেনাবাহিনী বা কোনো সেনাবাহিনী ইচ্ছা করলেই নিজেদের মতো করে একটি জিনিস করতে পারে না। হ্যাঁ, মায়ানমার সেনাবাহিনী পারে, তারা যা খুশি তা করতে পারে, 1000 লোক ধরে এনে মেরে ফেলতে পারে, কিন্তু ধরেন একটি গণতান্ত্রিক দেশে সেনাবাহিনী নিজের থেকে কিছু করতে পারে না। তখন কি করতে হয়, রাষ্ট্রের বা সরকারের নির্দেশনা এবং একটা আইন লাগে যে হ্যাঁ তোমাকে অর্ডার দেওয়া হলো, এইটা পাস করা হয়েছে সংসদে এবং এটাতে প্রেসিডেন্ট অর্ডার দিয়েছে, কমান্ডার ইন চিফ অর্ডার দিয়েছে, তখনই সে কেবল সে অ্যাকশনটা নিতে পারে। এই বার্মা একটা হচ্ছে সেরকম। এবং এটার মনে হয় না যে এটা খুব মানে হালকা ভাবে এটা উপর দিয়ে যাবে। এটা সুদূর প্রসারী একটি লক্ষ্য আছে এবং এটার যে ফল আউটটা হবে বা পারিপার্শ্বিক যে ব্যবস্থাটা দাঁড়াবে এটা অনেক সুদূর প্রসারী। আমরা এই সুদূর প্রসারী এই বিষয়টার দিকে আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি এবং আমাদের শুধু মানে সরকার নয়, আমাদের প্রতিটা মানুষের, যারা আমরা বাংলাদেশি, আমাদের নিজেদের স্বার্থে এই বিষয়টা আমাদের ভাবা দরকার। এখন এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটা আসলে 2 বছর আগের, ঠিক আছে? তো তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল এবং শেখ হাসিনা তখন কিন্তু বলেছিল এই পরিস্থিতিগুলোর কথা। এবং আবু রুশদ, আপনারা যারা চিনেন তাকে, সে কিন্তু এবং একজন আওয়ামী লীগ বিরোধী সামরিক বিশ্লেষক তাকে বলতে পারেন, কারণ বিভিন্ন সময় সে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করেছে। কিন্তু এখন এই পরিস্থিতিতে যখন দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসছে, তখন এই করিডোরটা যদি মানবিক করিডোরে হয়, তাহলে আপনাদেরকে আমি একটু ম্যাপটা দেখাই, আপনারাই আমাকে বলেন যেটা কেন আসলে জরুরি। আপনারা এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন এখানে, এই তো আমাদের এখানে সেন্ট মার্টিন আইল্যান্ড, তো এইটা আরাকান রাষ্ট্র, যেখান থেকে ওরা চিন্তা করছে যে খ্রিস্টান যে রাষ্ট্রটার কথা আমরা শুনছি যেটা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এখন এই জায়গাতে আমাদের বাংলাদেশের ভেতর দিক দিয়ে কেন যেতে হবে? কেন এখানে ঠিক সেন্ট মার্টিনের এখানে কোনার মধ্যেই দেখেন হচ্ছে সিটওয়ে বন্দর, যেটা ঠিক আছে, এই সিটওয়ে বন্দরের দিয়ে কেন যেতে পারবে না? কেন এত সমুদ্র সীমা রেখে, যেখানে পুরোটাই আরাকান রাষ্ট্রের শাখাইন যে প্রদেশ, সেই প্রদেশের পুরোটাই এখন 90% জায়গা আসলে দখল করে আছে আরাকান আর্মি, এবং সেই আরাকান আর্মিকে হেল্প করছে জাতিসংঘ বলেন বা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস বলেন, ওদের যেই ভ্যান্ডেটা, যেটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আমি আরেকটা ছবি দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। তো এদের মূল পরিকল্পনাটা কি? মূল পরিকল্পনাটা আসলে যেটা, যে কেন আসলে এদিক দিয়ে আপনার করিডোর সরাসরি মিয়ানমারে না গিয়ে কেন বাংলাদেশ হয়ে আসতে হচ্ছে, মূল পরিকল্পনাটা হচ্ছে যে আপনার মণিপুর, মিজোরাম, আপনারা হয়তো ইতিমধ্যে একটা ম্যাপ দেখেছেন, কপিরাইটেড ইস্যু থাকতে পারে, এই জন্য আমি আপনাদেরকে ম্যাপ দেখিনি, বাট আমি দেখি যে একটা কপিরাইট ফ্রি ছবি পাই কিনা। এখানে মণিপুর, মিজোরাম, আমাদের এখানকার হচ্ছে বান্দরবন, কক্সবাজার, ঠিক আছে, এই অংশটা নিয়ে সেন্ট মার্টিন কেন যাচ্ছে সেখানে, এখানকার আরাকান রাষ্ট্র, সেটাকে মিলিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এটাই হচ্ছে সেই আলোচনার মূল কথা, এটাই হচ্ছে সেই করিডোরের মূল কথা, এটাই হচ্ছে ইউনুসের আসল উদ্দেশ্য, এটাই হচ্ছে ইউনুসের আসল অ্যাপয়েন্টমেন্ট। যাই হোক, আমি আজকের এই ভিডিওটা আসলে আমি বাংলাদেশের দেশপ্রেমিক যে সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদের প্রতি উদ্দেশ্য করে আমি বলছি, এবং একই সাথে আমার যারা দেশপ্রেমিক ভাই বোনেরা, বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের জন্য আমি বলছি, বাংলাদেশ একটা গভীর সামরিক সংকটের মধ্যে দাঁড়িয়ে এই করিডোরের মাধ্যমে। আর এই বিপদের মূলে রয়েছে যে মূলত ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার, এবং একই সাথে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা যারা মিলিয়ন ডলারের ঘুষের বিনিময়ে দেশটা একরকম বিক্রি করে দিয়েছে বলতে পারেন। এবং সেটাই শুধুমাত্র শেষ না, এখন হচ্ছে যে এই বার্মা অ্যাক্ট যেটা নিয়ে আলোচনা হচ্ছে, বার্মা অ্যাক্টের অংশ হিসেবে যে করিডোরটা ইউএস এখন নেওয়ার চেষ্টা করছে, সেই একই করিডোর ব্যবহার করে কি করা হবে সেটা শুধুমাত্র যে আমি কথা বলছি তা না, আমি আপনাদেরকে ডক্টর সাকাত হোসেনকে আপনারা চিনেন, একজন উপদেষ্টা ছিলেন এই সরকারেরই, এবং তারই আরেকটা ভিডিও আমি একটু কুইকলি দেখাই। সো এই ভিডিওটা প্রায় 2 ঘন্টার একটা ভিডিও, আমি হচ্ছে যে মানে গত 2 দিন ধরে এটাকে দেখেছি, পর্যালোচনা করেছি। তিনি 1 বছর আগে ভিডিওটা করেছেন, খুব বেশি মানুষ দেখেনি, দেখেন ভিডিওটা মাত্র 820 জন দেখেছে। আপনারা একটু দেখেন যে কোকুইলাম করেছে এই বার্মা অ্যাক্টের উপরে বাংলাদেশের উপরে কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে সেটা নিয়ে ডক্টর সাখাওয়াত কথা বলেছেন। তো এখন বিষয়গুলো আপনারা একটু দেখে নেন, দেখে মিলিয়ে নিতে পারবেন সহজে।
এখন আমার যে পর্যালোচনা গত কয়েকদিন ধরে, আমি জানি যেটা নিয়ে একটু দেরি করেছি, কারণ হচ্ছে যে আমি ছবি ভিডিও এগুলোর জন্য অপেক্ষা করছিলাম। আমি আপনাদেরকে দেখাই বর্তমান পরিস্থিতিটা কি হচ্ছে ওখানে। গতকালকে আপনাদেরকে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন, যে সোনাদিয়ার এরকম আরো বেশ কিছু ছবি মানে এসেছে আমাদের কাছে, আপনারা একটু একটু দেখেন মানে পরিস্থিতিটা। এখন একই সাথে মানে আমরা যেটা জানতে পাচ্ছি যে সেখানে স্থানীয়দের সাথে দেওয়া যে তথ্য অনুসারে সেখানে আজকেও হচ্ছে, গতকালকে কথা সেটা, যে 5টা গাড়ি এসেছে এবং সেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে গেছে। এটা নিয়ে হচ্ছে 11তম বার। সো যারা আসলে পর্যবেক্ষণ করছে স্থানীয়, তারা আসলে গুনছেও মনে হচ্ছে যে 8বার সেনাবাহিনী এসেছে এবং 3বার নৌবাহিনী এসেছে। এখন সেই গাড়ি ঘাটিভাঙ্গা ঘাটে রেখে গামবোট নিয়ে সেনাবাহিনী গিয়েছে হচ্ছে সোনাদিয়ায়। এখন এই বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে আমরা যে আপনারা যেটা ওই একটু আগে যেটা বলছিলাম, যে আমরা গত কয়েকদিন ধরে যে সামরিক কর্মকর্তাদের যে কথাগুলো আমরা শুনছিলাম, সে বিশ্লেষণ থেকে আমরা জানতে পারছি যে এক্সেলারেট এনার্জি যে টার্মিনালের যে আশেপাশের যে এলাকা, সেখান থেকে বড় জাহাজ থেকে খুব সহজে ওরা অস্ত্র খালাস করতে পারবে, যে কারণে আসলে বাংলাদেশ বেশি নিচ্ছে। আমি বিবিসির প্রশ্নের উত্তরে যাচ্ছি। তারপর এগুলো আবার ট্রলারে করে, যেটা ওদের টার্গেট, যে উখিয়া টেকনাফ হয়ে তারপরে হচ্ছে আমাদের এখান থেকে যে করিডোরের কথা বলছে সেই করিডোর দিয়ে ওরা আরাকানে পৌঁছাবে। এবং কিছু অস্ত্র এরা হচ্ছে রোহিঙ্গা যারা সশস্ত্র গোষ্ঠী আছে ওদের কাছে যাবে, কারণ হচ্ছে এই কনফ্লিক্টটা এদের জন্য জরুরি, কনফ্লিক্টটা জিরিয়ে রাখা। এবং বাংলাদেশের কোন অংশ কার কাছে গেল সেটা নিয়ে তো আসলে আমাদের এই যারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা টাকা খেয়েছে এদের কোনো চিন্তা ভাবনা নাই, এবং ইউনুসের তো ভাবনার কোনো প্রশ্নই আসে না। তো তারপরে যেটা ওরা শুনতে পাচ্ছি যে কয়েকদিন ধরেই হচ্ছে সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে সোনাদিয়া এবং কালাদিয়া ওই এলাকায় কয়েকবার চক্কর দিচ্ছে, কোনো জায়গায় নামছে না, এ ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে স্থানীয়দের কাছ থেকে। এবং মানে সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তা যারা হচ্ছে বিদেশি স্বার্থের সাথে হাত মিলিয়েছেন, মানে এটা আমি এই প্রশ্নটা আসলে মানে সাধারণ যারা দেশপ্রেমিক সেনাবাহিনী আছেন তাদের উদ্দেশ্যে করছি, যে আপনারা কি এটার সাথে জড়িত, নাকি আপনারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন কিনা যে আসলে কি হচ্ছে। আমি দেশের সকল মানে সৎ দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে অনুরোধ করছি, আপনারা অনুসন্ধান করুন, আপনারা নিজের চোখে গিয়ে যদি সুযোগ থাকে দেখুন বাংলাদেশের মাটি। আমি জানি আপনারা যখন হচ্ছে চাকরি নিয়েছেন তখন শপথ গ্রহণ করেছিলেন আমাদের ভূমি রক্ষা করার, কিন্তু আপনাদের ভূমিকাটা কোথায়, আপনাদের ভূমিকাটা কি এখন কেন মানবিক করিডোরের নামে আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে, ইউনুস হুঙ্কার দিচ্ছে সেই যুদ্ধের কেন? আমি এই প্রশ্নটা আপনাদের কাছে করতে চাই, কারণ আপনারা তো আমাদের দেশের মানুষের যে টাকা, সেই টাকার বিনিময়ে আপনাদেরকে প্রতিপালন করা হয়েছে, আপনাদেরকে রাখা হয়েছে দেশের সুরক্ষার জন্য, আপনারাই হচ্ছেন আসল রক্ষক, আপনারাই হওয়ার কথা। আপনাদের হাতে এখন আমাদের দেশের ভবিষ্যৎ। এখন আপনারা যদি এই সময়ে জেগে না ওঠেন, কালকে আমাদের যে বাংলাদেশ সেই মানচিত্র সেটা কি আমাদের থাকবে? আর আমার হাতে কথা বলতে বলতে আমি আসলে ম্যাপটা পেয়েছি, আমি ম্যাপটা দেখাই, যে খ্রিস্টান রাষ্ট্রের যে ম্যাপটা খুঁজছিলাম আমরা, যেটা আসলে আমার ধারণা যে আপনার যে পরিকল্পনা ওরা করছে, ইতিমধ্যে পরিকল্পনা তো বাস্তবায়নের কাজ শুরু করেছেই, এবং একই সাথে এরা হচ্ছে যে কাজটা করছে সেটা হচ্ছে কাউকে বিষয়গুলো জানতেও দিচ্ছে না, কারোর সাথে আলোচনার প্রয়োজন মনে করছে না। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাপটা, এখান থেকে আসলে ভারতের 2টা রাজ্য এখানে আছে, মণিপুর, মিজোরাম। ওখানে খ্রিস্টানদের সংখ্যা অনেক বেশি, একটা রাষ্ট্রে খুব সম্ভবত 60% খ্রিস্টান, আরেকটা রাষ্ট্র হচ্ছে যে 40% খ্রিস্টান। আর বাংলাদেশের যে অংশটা নিচের দিকটাতে হয়তো দেখতে পাচ্ছেন এখানে, যে বাংলাদেশের অংশটা ওরা নিচ্ছে শুধুমাত্র হচ্ছে ভৌগোলিক কারণে, কারণ নাফ নদীটা খুবই ইজিলি ওরা হচ্ছে যে ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করতে পারবে, এবং সেই সাথে আমরা 2টা জেলা, কক্সবাজার এবং বান্দরবন, 2টা জেলা ওদের হাতে হারাবো। ভারত হয়তো দিবে না সেটা হতে, কারণ ভারত তার নিজের ভূমি সুরক্ষা করতে পারে। আপনারা ইতিমধ্যে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ভারত কিন্তু ইতিমধ্যে, ভারতের মিডিয়াতে খবরটা এসেছে, সেটা হচ্ছে যে ওরা কিন্তু ইতিমধ্যে ওখানকার যত বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে সবগুলো গ্রুপের লিডারদের সাথে নিয়ে বসেছে, ওখানকার আর্মিদের সাথে বসেছে, এবং ওরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশের পক্ষে লড়াই করার মতো এই মুহূর্তে কেউ নাই। বাংলাদেশের জন্য যারা আছেন তারা হচ্ছেন আপনারা সাধারণ মানুষ, এবং যারা দেশপ্রেমিক সেনাবাহিনী আছেন তারা। সো আপনাদের কাছে আমার শুধুমাত্র অনুরোধ যে আপনারা একটু চোখ কান খোলা রাখুন, একটু আশেপাশে দেখুন যে কি হচ্ছে, পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। কোনো খবর তো আসলে মিডিয়া আপনাদের সামনে আনবে না, দিবে না। বিদেশি মিডিয়াগুলো একটু আধটু হয়তো আসতে পারে, বিবিসি বাংলা দেখতে পারেন, আমি জানি না বিবিসি বাংলার উপরেও বা চাপ আসবে কিনা বা কিভাবে আসবে। আর যাই হোক না হোক, আমরা চেষ্টা করছি, যারা স্থানীয় লোকজন আছেন আপনারা নিয়মিত আমাদেরকে আপডেট দিবেন কি হচ্ছে ওখানকার পরিস্থিতি, আমরাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে একটা বিষয় স্পষ্ট, এই উদ্দেশ্য, এই করিডোর যেভাবে লুকুছাপা করে, যেভাবে হচ্ছে এই জাতিসংঘের যে আপনার প্রধান যিনি এসেছিলেন বাংলাদেশে, গুতেরাস,
সেই গুতেরাস কিন্তু সেই ইউএস এর যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেটেরই একটা অংশ হিসেবেই তিনি এসেছেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য, যেটার অংশ আসলে ইউনুস যে এত বড় বড় কথা বলে, নিজেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার বলে, এর মূল কারণটা হচ্ছে যে এখানে সে নিজের দেশ বিক্রি করে দিয়ে এসেছে, বিক্রি করে দিয়ে সে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের তালিকায় নাম লিখিয়েছে। এই জন্য তার বড় বড় যে যারা হচ্ছে দুনিয়ার নেতা, যারা হচ্ছে যে ডিপ স্টেটের অংশ, তাদের সাথে তার এত সখ্যতা। দেশের মানুষের সাথে তার সে আলোচনার প্রয়োজন মনে করে না দেশের একটা অংশ দিয়ে দেওয়ার আগে। যাই হোক, বাংলাদেশের ভালো হোক, শুভ হোক, এই প্রত্যাশা রেখে আমি আজকের ভিডিওটা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।